অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, চ্যাম্পিয়নদের কাঁপিয়ে বিদায় মিশরের। গোল্ডেন বুট রেসে এগিয়ে মেসি, টাই ব্রেকারে কলম্বিয়াকে হারালো সুইজারল্যান্ড। বৃষ্টিপাতের ফলে বাঁধের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ধসে মৃত্যু। কক্সবাজারে ঝুঁকি নিয়ে বসবাস, বান্দরবানে আটকা বহু পর্যটক। চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত। ঢাকা মেডিকেলের মর্গ চালায় সিন্ডিকেট, ময়না তদন্তে প্যাকেজ সিস্টেম হাতিয়ে নেয় টাকা। অসহায় ভুক্তভোগী স্বজন কিছুই জানে না, দাবি কর্তৃপক্ষের। দেশে প্রথমবার স্টারলিংকে হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকেও হবে যোগাযোগ, জুলাইয়ে চালুর আশা। এবং হরমুজ প্রণালী ঘিরে ফের উত্তেজনা, জাহাজে হামলার জেরে ইরানে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের। সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন বলছে তেহরান। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। 2 গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাঁপিয়েও 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল মোহাম্মদ সালাহর মিশর। 8 গোল নিয়ে আবারও গোল্ডেন বুট রেসে এগিয়ে গেলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের পাশাপাশি দিয়েগো ম্যারাডোনাকে টপকে সর্বোচ্চ 9 অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে নিয়েছেন LM10। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। শ্বাসরুদ্ধকর, দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে বিজয়ের উল্লাস সম্ভব হয়েছে হয়তো আর্জেন্টিনা বলি, সম্ভব একজন লিওনেল মেসির দ্বারা। আটলান্টায় হৃদয় ভাঙার গল্পের সূচনা থেকে শেষের কাব্যে বিজয় উপাখ্যান। বিশ্ব চ্যাম্পিয়নরা দেখিয়ে দিল কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে পিছিয়ে থেকেও জয় নিয়ে ফিরতে হয়। অথচ ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আলবিসেলেস্তেরা। বিদায়ের সুর যখন বিশ্বসেরা ফুটবলারের, তখনও তার জন্য লড়াই করে গেছেন সতীর্থরা। খুদে জাদুকরের ক্রস থেকে স্কোরশিটে নাম লেখান ক্রিস্টিয়ান রোমেরো। আবারও স্বপ্নবাজ আকাশে নীল ভক্তরা। এই গোলে অ্যাসিস্ট করে ম্যারাডোনাকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি 9 অ্যাসিস্টের মালিক বনে গেলেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মরিয়া স্কালোনি বাহিনী। নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি 7 মিনিট। সবার মনে শঙ্কা, তবে কি মহাতারকার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এখানেই? জীবনের প্রতিটি মুহূর্তে লড়াই করা মেসি দেখিয়ে দিলেন কিভাবে ফিরে আসতে হয়। 83 মিনিটে অনবদ্য এক গোল, মন্টিয়েলের পাস থেকে জোরালো শটে মিশর গোলরক্ষকের বিশ্বস্ত হাতকে ফাঁকি দেয়। সমতায় ফেরে আর্জেন্টিনা। পুনর্জন্ম হয় লিওনেল মেসির বিশ্বকাপ স্বপ্ন। একই সঙ্গে বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন খুদে জাদুকর, যা এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি। ম্যাচটা যখন অতিরিক্ত সময় যাচ্ছিল তখন দৃশ্যপটে এনজো ফার্নান্দেজ কাউন্টার অ্যাটাক থেকে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে স্কোর করেন এই মিডফিল্ডার। 3-2 গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ শুরুর গল্পটাই ছিল মিশরের। কেপ ভার্দের বিপক্ষে যে আর্জেন্টিনাকে দেখা গেছে এদিন যেন আরো বিধ্বস্ত। ম্যাচের 15 মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে 1-0 লিড নেয় মোহাম্মদ সালাহর দল। অথচ সমতায় ফেরার মোক্ষম সুযোগটাই মিস করেন মেসি। 21 মিনিটে পাওয়া পেনাল্টি মিস করে বসেন খুদে জাদুকর। বিশ্বকাপ ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার এক আসরে 2 বার মিস করেছেন পেনাল্টি, আর গোটা বিশ্বকাপে 8 পেনাল্টির 4টাই মিস। এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টাইনরা যেন বেরিয়ে যাচ্ছিল ম্যাচ থেকে। 67 মিনিটে মোস্তফা জিকো গোল করে 2-0 এগিয়ে নেন ইজিপ্টকে। তবে শেষের গল্পটা হয়তো ভাগ্যবিধাতা নিজ হাতে লিখেছেন, যার জন্য সারা বিশ্বের কোটি ফুটবল প্রেমীর অপেক্ষা তাকে এত আগে কেন বিদায় করবেন। শেষ 15 মিনিটে একেবারে বিদায় নেওয়া দল থেকে জয়ের হাসি হেসে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তাই তো মেসিকে নিয়ে ম্যাচ শেষে এত উল্লাস। শূন্যে ছুড়ে হয়তো সতীর্থরা বলছেন, তুমি ফুটবলের মহাতারকা। একটা ম্যাচ এভাবেও জেতা যায়, যেটা করে দেখালো আর্জেন্টিনা। সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় নিতে চলেছে আলবিসেলেস্তেরা, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ালো, 3 গোল দিয়ে জিতে নিল ম্যাচ। এবং এই ম্যাচ বা এই ফলাফল নিশ্চিতভাবেই পরবর্তী ম্যাচগুলোতে আরো আত্মবিশ্বাস দেবে আলবিসেলেস্তেদের। তারা বিশ্বকাপ জয়ের যে মিশনে এসেছে, নিশ্চিতভাবেই সেই স্বপ্ন পূরণ করতে চাইবে লিওনেল মেসির দল। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2-0 ব্যবধানে পিছিয়ে থাকলেও মেসির বিশ্বাস ছিল জিতবে আর্জেন্টিনা। সচরাচর ম্যাচ শেষে গণমাধ্যম এড়িয়ে গেলেও
মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিকদের সঙ্গে ২০ মিনিট কথা বলেন আর্জেন্টাইন সুপারস্টার। বলেন, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না তিনি, আর এই জয়টা তাদের প্রাপ্য ছিল। অবিশ্বাস্য এক ম্যাচ জিতে এখন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। একটা সময় ইজিপ্টের বিপক্ষে যখন ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দল, অনেকেই ধারণা করেছিলেন এখানেই শেষ হতে চলেছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করেছেন খুদে জাদুকর এবং তার দল। প্রত্যাবর্তনের এক অবিস্মরণীয় গল্প লিখে আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে শীর্ষ ৮-এ। ইজিপ্টের বিপক্ষে যখন একটি পেনাল্টি মিস করেন লিওনেল মেসি, আমরা তখনও দেখেছি পুরো স্টেডিয়াম মেসির পাশে ছিলেন এবং মেসি সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং মেসি বা তার দল কখনো কিন্তু মনোবল হারায়নি যে আর্জেন্টিনা দল রেফারি যখন ম্যাচ শেষের বাঁশি বাজান, সেই সময় আমরা দেখেছি আর্জেন্টিনা দলের প্রত্যেকটা খেলোয়াড় বেশ আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। ম্যাচ উইনিং যে গোলটি করেছিলেন এনজো ফার্নান্দেজ, তাকে জড়িয়ে ধরে লিওনেল মেসি দীর্ঘ সময় কান্না করেছেন। এবং আমরা সচরাচর দেখেছি লিওনেল মেসি ম্যাচ জিতলেও হয়তোবা খুব বেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না মিক্স জোনে, তবে আজকে তিনি প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিভিন্ন জায়গায় থেমে থেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং যতগুলো প্রশ্ন করেছে প্রত্যেকটার উত্তর দিয়েছেন লিওনেল মেসি। তিনি বলেছেন একটা মুহূর্তের জন্য তাদের মনে হয়নি যে তারা এই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তাদের মধ্যে সেই মনোবল, সেই আত্মবিশ্বাস ছিল এই ম্যাচ এখান থেকেও জেতা সম্ভব এবং শেষ পর্যন্ত তারা সেটাই করে দেখিয়েছে। আমরা যখন ২-০ ব্যবধানে পিছিয়েছিলাম তখনও আমাদের বিশ্বাস ছিল, আমরা জানতাম এটা কঠিন, কিন্তু শেষ পর্যন্ত এটা ছিল আবেগের বহিঃপ্রকাশ। পরের পর্বে যাওয়া এবং বিশ্বকাপে টিকে থাকাটা বড় স্বস্তি, কারণ আমরা বাড়ি ফিরে যেতে চাইনি। আমাদের মনে হয়েছিল যে আমাদের টুর্নামেন্টে টিকে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়াটা প্রাপ্য ছিল, আর ঈশ্বরকে ধন্যবাদ, আমরা তা করতে পেরেছি। একই সঙ্গে তিনি এটাও বলেছেন এই বিশ্বকাপে আরো অনেক দূর যেতেছে আর্জেন্টিনা দল। গতবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, প্রথমবারের মতো এবার কিন্তু ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা এসেছে এই বিশ্বকাপে। যতগুলো ম্যাচ খেলেছেন লিওনেল মেসি প্রত্যেকটা ম্যাচে গোল করছেন এবং নতুন নতুন তিনি রেকর্ড স্পর্শ করছেন বা রেকর্ড গড়ছেন। মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল এই রেকর্ডগুলো করে কেমন লাগছে তার। মেসি কিন্তু বলেছেন রেকর্ডের পেছনে তিনি ছোটেন না, তবে রেকর্ডগুলো করে তার ভালো লাগছে। আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না, ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই এটা হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ, দলটা ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে এবং যেভাবে জয়টি এসেছে তা নিয়ে খুবই আনন্দিত। এখন পর্যন্ত গ্রুপ পর্ব খুব সহজেই পার হলেও এই নকআউট ফেজে যে দুটো ম্যাচ খেলেছে দুই আফ্রিকান প্রতিপক্ষ, দুই প্রতিপক্ষের বিপক্ষেই তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে এই ম্যাচগুলো তারা যেভাবে জিতেছে তাতে করে তাদের আত্মবিশ্বাস কিন্তু আরো বাড়ছে। লিওনেল মেসি এটাও বলেছেন তারা স্বপ্ন দেখছেন এখান থেকে আরো আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল জিতে আরো একটা ট্রফি জয়ের। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও এভাবে জয় নিয়ে ফিরবে মেসির দল, তা কল্পনাও করতে পারেননি সমর্থকরা। আটলান্টায় নেচে গিয়ে উদযাপন করেন তারা। শিরোপা জয়ের স্বপ্ন আরও বড় হয়েছে আলবি সেলেস্তে সমর্থকদের। এদিকে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ রয়েছে কারো কারো। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ক্রিস্টিয়ান রোমেরো একটি গোল পরিশোধ করার পর আবারও ৮৩ মিনিটে দলের তাতা হয়ে এসেছিলেন লিওনেল মেসি। ম্যাচটা যখন একেবারে আর্জেন্টিনার গ্রিপ থেকে ফসকে গিয়েছিল তিনি কিন্তু সমতাসূচক গোলটি করেন এবং পরবর্তীতে এনজো ফার্নান্দেজের গোলে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতে নেয়। আর্জেন্টিনা এই ম্যাচটা ঠিকই জিতেছে, কিন্তু লাস্ট ৩টা ম্যাচের হিসেব যদি কষা হয় এই ৩টা ম্যাচে আর্জেন্টিনা কিন্তু ক্লিন শিট রাখতে পারে নাই। অর্থাৎ আর্জেন্টিনার রক্ষণ নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা কিন্তু আবারও স্পষ্ট হয়ে উঠেছে। মিশরের বিপক্ষে কোন রকমে হারতে হারতে জিতে গেছে। এভাবে সামনের দিনে যে পার পাওয়া যাবে না, বিশ্বকাপ যতই ছোট হয়ে আসছে প্রতিপক্ষ কিন্তু আরো শক্তিশালী হয়ে ফিরছে। আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের উন্মাদনা বা উদযাপন যেন থামছেই না। ম্যাচ শেষ হয়ে গেছে, প্রায় ঘন্টা খানেক পেরিয়েছে, এখনো আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা নেচে গেয়ে ইজিপ্টের বিপক্ষে এই জয়টা উদযাপন করেছে। ঠিক একই চিত্র আমরা দেখেছি যখন ম্যাচটা শেষ হয়েছে ফুটবল পিচে। লিওনেল মেসিরা যেভাবে সেলিব্রেশন করেছে তাতে মনে হয়েছে আরো একটা বিশ্বকাপ আর্জেন্টিনা জয় করেছে। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে তাতে এমন উদযাপন যে ফুটবলাররা এবং ভক্তরা করবেন এটা ভাবাই যায় বা এই প্রত্যাশা করাই যায়। Messi is the best player in the world. Mohamed Salah has to go back to England because he is dead.
He's dead. He's gone to bed. Egypt should have won. It was rigged, and the ref wanted Argentina to win. Messi has to win. Argentina has to win the World Cup. You know, a lot of corruption. The referee canceled the goal to Egypt. Vamos, Messi, carajo! Amazing, historic. I was crying. It was really nice. Thank you. After the 75th minute or so, they got going. But once they get going, man, you can't stop Argentina. 67 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচ শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতে নিয়েছে 3-2 ব্যবধানে। কিন্তু ইজিপ্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ ধরে রাখতে হলে তাদের কি করতে হবে। আটালান্টা স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে দেশের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা দর্শকরা সাক্ষী হয়েছেন ইতিহাসের। মেসি ছিলেন বলেই 2-0 গোলে পিছিয়ে থাকার পরও আত্মবিশ্বাস ছিল তাদের। আর ঐতিহাসিক জয়ে সমর্থকদের শিরোপা ধরে রাখার প্রত্যাশা বেড়েছে বহুগুণ। বৈরী আবহাওয়ায় দেশের জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাই বড় চ্যালেঞ্জ দর্শকদের জন্য। তবে মেসিদের প্রতি ভালোবাসা কি আর এই বাধা মানে? হার মানতেই হয় বেরসিক বৃষ্টিকে। হার মেনেছে মিশরও। ঝড়ো বৃষ্টির পর এক পোস্টলা রোদ হয়ে উঠলেন মেসি। উৎসবে ভাসিয়েছেন দেশের অগণিত সমর্থকদেরও। সমর্থকরা হয়তো শুরুটা ভুলে যেতে চাইবেন মেঘলা আকাশের মতো। 15 মিনিটেই ইয়াসির ইব্রাহিমের বজ্রপাতে গোল, এর মাঝেই মেসির পেনাল্টি মিস। প্রথম 7 মিনিট যে অবস্থা হইলো, ভাবছিলাম কি হয়, বাট লাস্টে ভামোস আর্জেন্টিনা, উই ডিড ইট। পুরো 90 মিনিটই ভরসা নিয়েছিলাম যে শেষ সময়ে আমরা মেসির ম্যাজিক দেখবো। আমরা মেসির ম্যাজিক দেখতে পেরেছি। বৃষ্টিটা ঝড়ের রূপ নেয় 67 মিনিটে। মোস্তফা জিকোর গোলে দিশেহারা হয়ে পড়ে আল বিসেলেস্তেরা। তবে ওই যে ভরসার এক নাম লিওনেল মেসি, তিনি তো আছেন আল বিসেলেস্তে শিবিরে। আসলে অনেক সারপ্রাইজিং ছিল। লাইক 76 মিনিটের পরে উই অ্যাকচুয়ালি থট যে এটা আসলে পসিবল না। লাইক একটা জীবন ফিরে পাইলাম, লাইক আত্মা উড়ে গেছিল আমাদের। শেষ মুহূর্তে তো মনে হচ্ছিল যে আমি এখন কেঁদে দিব। হলো তাই। 79 মিনিটে রোমেরোকে দিয়ে করালেন গোল। এবার 4 মিনিটের ব্যবধানে সেই মেসি টানলেন সমতা। উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশস্থ আর্জেন্টাইন রাষ্ট্রদূত সহ দেশের সমর্থকেরা। আর্জেন্টিনা প্রমাণ করলো পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া না। উই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আজকে প্রমাণিত হলো আর্জেন্টিনা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। মেসির কামব্যাক তো দেখলেই এটাকে বলে কামব্যাক। ম্যাচটা জিতবো আমরা এরকম আশা নিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা উইন হয়েছি। মেসি ওয়ান পিসই থাকবে, বিশ্ব সেরাই থাকবে। পরের গল্পটা তো আর ভুলার কথা নয়। যোগ করা সময়ে এনজোর দুর্দান্ত হেড। বাঁধ ভাঙা উল্লাস দেশের সমর্থকদের। যোগ দিলেন আর্জেন্টাইন নাগরিকরাও। টানা 5টা ম্যাচ আমরা জিততেছি, এগুলোকে বলে খেলা, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড কাপের আনন্দ। মেসির জাদুটা মেসি দেখায় দিয়েছে। তারপরে আমরা আশাবাদী বিশ্বকাপ আমরা জিতবো। বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে, এটা আমাদের বিশ্বাস। অক্ষত থাকলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 4 তারকার খোঁজ। হবে তো অন্তত এমন জয়ের পর দ্বিধায় থাকছেন না আকাশী নীল সমর্থকরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। রুদ্ধশ্বাস ম্যাচে মেসি জাদুতে জয় পেল আর্জেন্টিনা। মিশরকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করায় উল্লাসে আত্মহারা সমর্থকরা নেচে গেয়ে বিজয় উদযাপন করেন তারা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, কারো মুখে হাত, কেউ প্রার্থনায় মগ্ন। 84 মিনিটে মেসির গোল প্রাণ ফিরে পায় ভক্তদের মাঝে। আটলান্টা ছাপিয়ে উল্লাসের জোয়ার বাংলাদেশে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রাউন্ড অফ 16-এর ম্যাচটি বড় পর্দায় দেখতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে জড়ো হন হাজারো সমর্থক। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত আলবিসেলেস্তাদের নাটকীয় জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। জয়ের এই ধারা অব্যাহত রেখে আবারও শিরোপা ঘরে তুলবে, এমনটাই প্রত্যাশা আর্জেন্টাইন সমর্থকদের। অনেক ভালো লাগছে। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে জিতবেই না, কিন্তু লাস্টে যে হচ্ছে জিতে গেল। ব্রাজিল কেন, অন্য যে কোনো টিম কিভাবে কামব্যাক দিতে হয় আর্জেন্টিনার কাছ থেকে শিখুক। যেখানে মেসি আছে সেখানে আমরা নিঃসন্দেহে টিমের উপর ভরসা করতে পারি। মেসি থাকা মানে আমাদের উইনিং। আর্জেন্টিনার টিমটা এমনই, তারা যদি পিছিয়ে পড়ে সেই পিছনে পড়ে থেকে কামব্যাক করতে জানে। আর্জেন্টিনার জয়ে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে রংপুরের দর্শকরাও। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। তাদের প্রত্যাশা মেসির নেতৃত্বে আবারও বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে আর্জেন্টিনা। আমরা আজকে দেখিয়ে দিয়েছি
আর্জেন্টিনা এমন একটি দল যে দলটা কখনো টেনশনই করে না। আমাদের দীর্ঘ বিশ্বাস ছিল যে মাঠের মধ্যে জাদুঘর ছিল, আমরা জানি যে তার জাদু আমরা দেখতে পারবো। আর্জেন্টিনার বিজয় উল্লাসের সাক্ষী হয়েছে মুন্সিগঞ্জবাসীও। ভক্তদের প্রত্যাশা, শিরোপা সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে স্কেলোনির শিষ্যরা। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বড় পর্দায় খেলা দেখতে ঢল নামে ফুটবল প্রেমীদের। প্রিয় দলের জয়ের পর উৎসবে মাতেন সমর্থকরা। তারিফ রহমান, সময় সংবাদ। ইতিহাস লিখল সুইজারল্যান্ড। 1954 সালের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল সুইসরা। রাউন্ড অফ 16-এর ম্যাচে কলম্বিয়াকে টাই ব্রেকারে হারালো 4-3 গোলে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে দুই দলের ম্যাচ। শুট আউটে স্নায়ুর পরীক্ষায় উতরে কোয়ার্টারে আর্জেন্টিনাকে পেল সুইজারল্যান্ড। বিশ্বকাপের শেষ 16-র স্নায়ুর পরীক্ষা আগেই নির্ধারিত হয়ে গেছে পরের প্রতিপক্ষ। যারাই জিতবে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। এদিন নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে মাঠে নামে দুই দল, কলম্বিয়া এবং সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। 7 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েছিল লাতিন দলটি, কিন্তু গুস্তাভো পুয়ের্তার জোরালো শট ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টে আক্রমণ চালাতে থাকে দুই দল। অ্যাম্বোলো, অ্যান্দোয়ে, ভার্গেসরা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ। অন্যদিকে হামেস রদ্রিগেজ, দিয়াজরাও ব্যস্ত রেখেছে সুইজারল্যান্ডের রক্ষণ। তবে নির্ধারিত 90 মিনিটে কেউই খুঁজে পায়নি জালের ঠিকানা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। উত্তেজনা জমা অতিরিক্ত সময়। সুযোগ কলম্বিয়ার, কিন্তু দুর্ভাগ্য বলতে হবে তাদের জন্য। 113 মিনিটে যখন লুকুমির শট ফিরে আসে গোল পোস্টে লেগে। এরপর চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাই ব্রেকারে। নাটকীয়তা ছিল এখানেও। দারুণ আত্মবিশ্বাসে শুরু করে দুই দল। একটি করে শট নিয়ে সমতায় থাকে তারা। তবে সুইসদের হয়ে প্রথম শট মিস করে বসেন ম্যানুয়েল একান্সে। অন্যদিকে কলম্বিয়ান ডাবিনসন সানচেজের শট ফিরে আসে ক্রসবারে লেগে। এরপর কোচো হার্নান্দেজের শট দারুণভাবে রুখে দেন গ্রেগর কোবেল। আর শেষ শটে রোবেন ভার্গাস গোল করতেই 4-3 গোলের জয়ের উৎসবে মাতে সুইজারল্যান্ড। 72 বছর পর আবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইউরোপের দলটি, যেখানে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। এবার অন্য প্রসঙ্গ। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে 2 দিনে 11 জনের মৃত্যুর পরও টনক নড়ছে না কক্সবাজারে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের। বাড়ি দখলের অজুহাতে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন না অনেকে। প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণ বসতি না ছাড়লে প্রয়োজনে জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রতি বর্ষায় নীরব মৃত্যুফাত লুকিয়ে থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে। আর সেই ঝুঁকি বাড়িয়েছে পাহাড় কেটে বসতি নির্মাণে। টানা ভারী বর্ষণে সেই মৃত্যুফাত আবারও ভয়াবহ হয়ে উঠেছে। মাত্র 2 দিনে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 11 জন, যার মধ্যে 8 জন রোহিঙ্গা। সবশেষ মঙ্গলবার দরিয়ানগরের বড়ছড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা যান লিমা। আহত স্বামী জসিমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বড়ছড়ায় 400 পরিবারের বসবাস। এর মধ্যে 200টির বেশি পরিবার রয়েছে পাহাড় ধসের ঝুঁকিতে। একের পর এক প্রাণহানির ঘটনার পরও নিরাপদ আশ্রয়ে যেতে অনীহা অনেকের। থাকতে হচ্ছে দেখি, কারণ আমাদের টাকার আর কোনো জায়গায় নেই। চুরি ডাকাতি এগুলো হতে পারে, এর জন্য আমরা বাসাতে থাকা যায়। আর আমাদের ওই পাশে উত্তর পাশে পাহাড়, এই জন্য আমরা বাড়িতে বসে আছি। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে ফায়ার সার্ভিস। তবুও বাড়ি দখল হয়ে যাওয়ার আশঙ্কা, চুরি ডাকাতির ভয়সহ নানা অজুহাতে অনেকেই যাচ্ছেন না নিরাপদ আশ্রয়ে। অনেকেই বের হচ্ছে, ম্যাক্সিমাম লোকেই বের হচ্ছে না। কেন জানি এটা তারা যেটা জানাচ্ছে আমাদেরকে যে ওই বাড়ি থেকে বের হলে ওই জায়গাটা বেদখল হবে। প্রশাসন বলছে সতর্কতার পরও যারা সরছেন না প্রয়োজনে তাদের জোরপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। কক্সবাজার সদরে যতগুলো ঝুঁকিপূর্ণ জায়গা আছে, এখন যদি লোকজন মাইকিং করার পরও না সরে যায়, আমরা সেখানে ফোর্স অ্যাপ্লাই করব। পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কক্সবাজার সদর জুড়ে 40টির বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।
বিস্তারিত জানাতে এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির। সরাসরি যাচ্ছি তার কাছে। জাকির, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা এবং আরেকদিকে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। ইতিমধ্যে গতকাল রাত থেকে কিন্তু বান্দরবান সহ জেলার 7টি উপজেলার যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে মানুষজন উঠতে শুরু করেছে। গতকাল রাতেও আমরা দেখেছি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে মানুষজন তাদের জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠে পড়েছে। তো গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকাল পর্যন্ত কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। গতকাল রাত পর্যন্ত 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো থেমে থেমেই কিন্তু মাঝারি হালকা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই কারণে কিন্তু পাহাড়ি এলাকা বান্দরবানের মানুষের জীবনযাত্রা বলতে গেলে অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। তারা ঘর থেকে বের হতে পারছেন না এবং বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকা হওয়ার কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে এবং বিভিন্ন জায়গায় বিদ্যুতের তারের উপরে গাছপালা ভেঙে পড়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আর এর কারণে কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক থেকেও বিচ্ছিন্ন রয়েছে অনেকে। এই কারণে যোগাযোগ কিন্তু ব্যাহত হচ্ছে। তো আমরা যেটি এখন লক্ষ্য করছি যে পাহাড় ধসের চেয়েও বন্যার আশঙ্কাটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। কারণ গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু সাঙ্গু নদীর পানি আরো 4 থেকে 5 ফিট বৃদ্ধি পেয়েছে। এই কারণে বিশেষ করে বান্দরবান শহরের আর্মিপাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলা নগর সহ ইসলামপুর সহ বেশ কয়েকটি জায়গা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এখানকার মানুষজন হঠাৎ করে রাতের বেলা নদীর পানি বৃদ্ধি পাওয়া কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছে আমরা দেখেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল রাতেই কিন্তু জেলা প্রশাসক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে মানুষদেরকে শুকনো খাবার, চিরা, ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তো পাহাড় ধসের জন্য কিন্তু উপজেলাগুলোতে এখনো মাইকিং চলছে, প্রচারণা চলছে যাতে তারা যারা ঝুঁকিতে বসবাস করছে তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায়। তবে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা এবং বন্যার যে সংখ্যাটা সেটি কিন্তু আরো বাড়তে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সেই সাথে বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যা নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান থেকে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষা আপাতত হচ্ছে না। মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের দেয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সকালের সময় আরও থাকছে। স্থাপনের 11 মাসেই নষ্ট অক্সিজেন প্ল্যান্ট, লিফট বসানো নিয়েও অনিয়ম। রাজশাহী মেডিকেলে রোগী ভোগান্তি চরমে, কথা বলতে নারাজ গণপূর্ত বিভাগ। জীবনের শেষ সত্য মৃত্যু, আর সেই মৃত্যু ঘিরে কোনো প্রশ্ন থাকলে তার কারণ জানতে প্রয়োজন হয় ময়নাতদন্তের। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘিরেই উঠেছে নানা প্রশ্ন। ময়নাতদন্তের জন্য প্যাকেজ সিস্টেমে টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। ভোগান্তির শেষ নেই স্বজনদের। ময়নাতদন্তের অনিয়ম নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। বাইরে দুয়াইলে তো আপনার টাকা দিতে, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। এক এক জায়গায় এক এক স্ক্যাম পুরো প্যাকেজ। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহ গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15 থেকে 16,000 টাকায় দফা রফা হয়।
কাফনে কাপড়, কর্পুল, সুরমা, আতর, তুলা, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে 4000 টাকা হ্যান্ড নিলে নিব 2500 টাকা। দূরদের সাথে নিয়ে গেলে গাড়ি ভাড়া করে প্যাকেজ আলাদা। পুরো প্যাকেজ কত কত এক এক জায়গায় এক এক সিস্টেম। আপনারা নিবেন আর গাড়িগুলো বাঁচতে দিবেন, তার তো একটু কম হবে না? খরচের কোনো ইয়ে নেই। আপনার লোকে ডেপুটি আসলে তখন বড় ভাই আছে উনি কত। অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে 3 সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামের এক ব্যক্তি, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন। সরকারি চাকুরি বিধি অনুযায়ী 32 বছর চাকরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। একবার হাত জোর করে মাপতে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। ওই জায়গায় আপনার কাজ করলে আপনি 200-500 টাকা দিবেন, নাহলে এই কাজ করে আমরা লাভ কি? নাহলে তো আমি আরেক জায়গায় ডিউটি করে বেতনটাই পাবো না। বাড়তি বেতনের লেগে তো 2 পয়সার জন্য এনে কাজ টাজ করি। মর্গের এই সিন্ডিকেটে নারী পুরুষ সহ বহিরাগত আরও অন্তত 7 থেকে 8 জন সদস্য রয়েছে, যারা সহযোগিতার নামে ভুক্তভোগী স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ, এ যেন এক দিশেহারা অবস্থা স্বজনদের। 7,000 টাকার কথা বলছে, এখন থেকে যদি কেমন নেয় 500 টাকা বেশি নিলে এদের থেকে নিয়ে একজন লোক আইছিল, আমি চালাক আমার কোনো টাকা পয়সা নেই, আমি 1 টাকা দেবো না। আমার লাশ পড়ার আমি কান্দা কাটি, আমি টাকা দেবো, আমি টাকা থেকে লাশ বিলি করবো। এখানে আইসে টাকা দিয়েছিল, দিল 200 টাকা দেওয়ার পর খাইয়া জীবিত লাশ আইন বিপদে টাকা লাগবো না, টাকা লেগে লাশ দেয় না মর্গে থেকে। 1000 টাকা দিচ্ছি, আমি কইছি যেন লাশটারে একটু সিলিগুলো সুন্দর করে দিবা যাতে বড় না দেখা। আর ময়নাতদন্তের জন্য কোনো টাকা নেয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মমতা যারা বলছেন মর্গকে ঘিরে এমন অনিয়মের অভিযোগ জানা নেই তার। আমি তো দায়িত্ব নিয়েছি রিসেন্টলি, কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা। এখানে কোনো খরচের প্রশ্নই নাই, খরচ হচ্ছে পুলিশের ব্যাপার। এটা পুলিশ নিয়ে আসবে, বডি পুলিশ সবকিছু করবে, এটা দায়িত্ব পুলিশের। আমাদের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টেম করা। প্রায় একই দশা রাজধানীর সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের। এই মর্গে শ্যামল নামে এক ব্যক্তি কাজ করেন, যিনি আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত। মর্গকে ঘিরে অনিয়মের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পরামর্শ দেন ফরেনসিক বিভাগের প্রধানের সাথে কথা বলার। আমি আমার কোনো পার্সোনাল ইয়ে দিব না, একটু কথা বলে আসেন তারপরে কথা। ময়নাতদন্ত একটি স্পর্শকাতর বিষয় হলেও এই দপ্তরকে ঘিরে নেই সরকারি কোনো তদারকি, ফলে ময়নাতদন্ত করতে এলে হয়রানির শিকার হন স্বজনরা। অন্যদিকে ময়নাতদন্ত রিপোর্টে গরমিল হলে বাধাগ্রস্ত হতে পারে ন্যায় বিচার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সংশ্লিষ্ট যন্ত্রপাতি অল্প দিনেই হচ্ছে অকেজো। স্থাপনের মাত্র 11 মাসের মধ্যে পরিত্যক্ত প্রায় 2.25 কোটির অক্সিজেন প্ল্যান্ট। গত মে মাস থেকে নষ্ট সিটি স্ক্যান মেশিনও 2 দফায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় 2 বছরেও লাগানো যায়নি আইসিইউ ইউনিটের লিফট। দুর্ভোগে রোগী ও স্বজনরা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। স্বয়ংক্রিয়ভাবে বাতাস থেকে প্রতি মিনিটে 500 লিটার অক্সিজেন উৎপাদনের লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছিল প্ল্যান্ট। জাতিসংঘের অর্থায়নে 2,22 কোটি টাকা ব্যয়ের প্ল্যান্টটি 2022 সালে স্থাপনের মাত্র 11 মাসের মধ্যেই অকেজো। পড়ে থেকে নষ্ট হওয়ায় সরিয়ে নিতে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করি এবং এটি অন্যত্র সরিয়ে যাতে নেওয়া হয় সে বিষয়ে আমরা চিঠি প্রদান করি। গত মে মাস থেকে হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটিও নষ্ট। ঢাকার আরপি এন্টারপ্রাইজ 2021 সালের আগস্টে 7 বছরের ওয়ারেন্টি সহ এটি স্থাপন করেছিল। মাত্র 4.5 বছরে মেশিনটিতে ত্রুটি দেখা দেয় পুরোপুরি বন্ধ সেবা। টেস্ট এখানে একটাও হয় নাই, ডাক্তার বললো এখানে মেশিন নষ্ট হয়ে আছে। ঠিক মতন তো হচ্ছে না, না পাওয়ার কারণে বাইরে যাচ্ছে, না পেলে ভোগান্তি যাইতে হবে বাইরে। হাসপাতাল
কর্তৃপক্ষের তথ্য মতে 2024 সালে আইসিইউ ইউনিটে প্রায় 1,17,50,000 টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশন লিফট স্থাপন করে। কিন্তু কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে জাপানি ফুজি ব্র্যান্ডের এ ক্যাটাগরির বদলে তারা সেখানে বসিয়েছে চায়নার সি ক্যাটাগরির নিম্নমানের লিফট। জালিয়াতি ধরা পড়ার পর ঠিকাদার লিফটটি খুলে নিয়ে 2025 সালের 2 অক্টোবর আরেকটি লিফট সরবরাহ করে। বন্দরে ইন্সপেকশন করার কথা থাকলেও গণপূর্ত বিভাগ না করায় আবারও তদন্ত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে লিফটটি ফুজিটেকের, তার কোনো বৈধ প্রমাণ নেই, নথিপত্রে গড়মিল রয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেন যে লিফটটি তারা সরবরাহ করেছেন বা যে যন্ত্রাংশ তারা সরবরাহ করেছেন তা তাদের সরবরাহ করার জন্য যে তালিকা ছিল তার সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে গণপূর্ত বিভাগও লিফটের আরেকটি তদন্ত করেছে। তাদের দাবি ঠিকাদারের সরবরাহ করা লিফটটি দরপত্রের শর্ত পূরণ করেছে এবং আন্তর্জাতিক মানসম্মত। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি গণপূর্ত বিভাগ বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। লিফট না থাকায় বিকল্প উপায়ে 5তলা ভবনের আইসিইউতে মুমূর্ষু রোগীদের উঠানো নামানো করতে গিয়ে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। ভুয়া কাগজপত্র তৈরির অভিযোগে ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রক্তের অভাবে যেন কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয় সেই বার্তা ছড়িয়ে দিতেই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে সোশ্যাল সার্ভিসেস ক্লাব। 4 দিন ব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন শতাধিক শিক্ষার্থী। স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়িয়ে মানবিক এ কাজে তাদের উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব। সোমবার সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড়। নিবন্ধন, স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বেচ্ছায় রক্তদান করেন তারা। কারো প্রথম, আবার কেউ নিয়মিত রক্তদাতা। রক্ত দেয়া সবার মুখেই স্বস্তির হাসি। তারা বলছেন 1 ব্যাগ রক্তে বেঁচে যেতে পারে কারো প্রাণ, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। মন থেকে একটা শান্তি আসে, প্লাস রক্ত দেওয়াটা একটা ইসলামিক এবং সামাজিকভাবে একটা সুন্দর এবং ভালো কাজ। যারা রক্ত নিচ্ছে তারা খুব পেশেন্টলি রক্তটা নিল, ভালোভাবে কথা বললো, এটাও ভালো লাগলো। অনেক ভালো একটা রেসপন্স পাচ্ছি, ভালো লাগছে। তো আগের বারের তুলনায় এবার অনেক বেশি মানুষজন রক্ত দিচ্ছে। আয়োজকরা বলছেন নিরাপদ রক্তের সংকট দূর করতে শুধু সচেতনতা নয়, নিয়মিত রক্তদাতার সংখ্যাও বাড়াতে হবে। সে লক্ষ্যেই এই আয়োজন। রক্ত শুধু দানই না, এটা একটা মানুষের জীবন বাঁচানোর জন্য অমূল্য একটা সম্পদ। যখন কারো কল আসে আমাদের কাছে যে তার রক্তের দরকার, তখন আমরা এখান থেকে সে রক্তগুলো তাদেরকে দিয়ে দিতে পারি। ব্লাডগুলো ম্যানেজ করে ওই সব মানুষদের কাছে পৌঁছে দিতে পারি যারা রক্তক্ষরণে প্রাণ না হারায়। শিক্ষার্থীদের এমন উদ্যোগে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও শিক্ষকরা। ডোনারদের প্রতি আমাদের ভালোবাসা রইল, স্নেহ রইল, দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। এই ব্লাড ব্যাংক করার কারণে আর এইভাবে ব্লাড নিয়ে প্রিজার্ভ করার কারণে হসপিটালগুলোতে অনেক রোগীরা এই সুবিধা পায়। এই মাধ্যমে আমরা যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় হিউম্যানিটেরিয়ান কাজ করে তারই একটা এক্সাম্পল হয়ে থাকবে। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ইরাকের পবিত্র শহর নাজাফে আয়াতুল্লাহ খামেনির মরদেহ শোকার্ত মানুষের ঢল। শেষ শ্রদ্ধা জানিয়ে নেওয়া হবে কারবালায়। বৃহস্পতিবার মাশহাদে দাফন। স্টারলিংকের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে পার্বত্য অঞ্চল ও বঙ্গোপসাগরে ডাইরেক্ট টু সেল বা D2C সেবার পরীক্ষা চালাচ্ছে একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই প্রযুক্তিতে নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে যুক্ত হয়ে করা যাবে জরুরি যোগাযোগ। জুলাইয়ে বাণিজ্যিকভাবে ডেটা নির্ভর D2C সেবা চালুর আশা করছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানটি। শুভ খানের রিপোর্ট।
দেশের নানা প্রান্তে 4Gর পাশাপাশি 5G প্রযুক্তি যখন বিস্তৃত হচ্ছে তখন মোবাইল নেটওয়ার্কের উল্টো চিত্র বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে। অপারেটর সূত্র বলছে উপকূল থেকে বঙ্গোপসাগরের 15 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে গেলেই মোবাইলে ঠিকমতো নেটওয়ার্ক মেলে না। ফোনে কথা বলতে দীর্ঘ পথ হাঁটতে হয় পাহাড়ি জনপদের মানুষ, এমনকি পর্যটকদেরও। দুর্গম এসব এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল বা D2C সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল ও মেসেজ আদান প্রদান করা যায়। এরই মধ্যে বাংলা লিংকে স্টারলিংকের সহায়তায় D2C সেবার পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সহ 8টি শর্তে অপারেটরটিকে সাময়িক 2100 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রুফ অফ কনসেপ্টের বা পিওসির আমরা অনুমতি পেয়েছি। টাওয়ার না থাকলেও আপনার ফোনটা স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। বাংলালিংক বলছে বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় তাদের নির্দিষ্ট গ্রাহকের স্মার্টফোনে D2C পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও SMS আদান প্রদান করা যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বিশেষ প্যাকেজের আওতায় মিলবে ডাটা সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গ্রাহকের লোকেশন ট্র্যাকিং এর জন্য একটি অ্যাপ বানানো হচ্ছে। 4G ফোন হলেই কিন্তু এই সেবাটা পাবেন এবং মনে করেন আপনি এই একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজে আমরা বলবো স্টারলিংকটা আপনি গ্রাহক হিসেবে আপনার এটা পেতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, ডেটা হবে, ভয়েস হবে। রিকোয়ারমেন্টগুলি আমরা ফুলফিল করে আমরা আশা করছি এটা যদি যত তাড়াতাড়ি সম্ভব জুলাইয়ের মধ্যে যদি আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারি। বর্তমানে প্রায় 3,77,00,000 গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে উন্নত মানের বীজ উদ্ভাবন করে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেই গবেষণারই শত শত মন সরকারি বীজ আলু খোলা আকাশের নিচে পৌঁছে নষ্ট হয়েছে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কাছে অভিযোগ। ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে শত শত মন বীজ আলু। বগুড়া কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে লাখ লাখ টাকার সরকারি এসব বীজ আলু। অভিযোগ রয়েছে গত বছরের ডিসেম্বরে গবেষণা উপকেন্দ্রের 13 বিঘা জমিতে সরকারি বীজ আলুর আবাদ করা হয়। চলতি বছরের মার্চে আলু তোলার পর মোট উৎপাদন 1044 মন দেখানো হয়। এর মধ্যে মাত্র 200 মন আলু হিমাগারে সংরক্ষণ ও বিক্রির তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হলেও অবশিষ্ট 839 মন আলুর কোনো হিসাব পাওয়া যায়নি। উপকেন্দ্রের কর্মচারীদের দাবি, গবেষণার এসব বীজ আলু প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তহিদুর রহমান প্রতিষ্ঠানের গোবরের শেডের পাশে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখেন। তবে অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে আলুগুলো পচে গেলে সেগুলো রাতারাতি সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। বেশ কিছু কর্মকর্তার অবহেলায় প্রায় 4 থেকে 5,000 বস্তা আলু নষ্ট হচ্ছে। সরকারি কর্মকর্তা অসাধু ব্যবসায়ী যাদের কারণে অবহেলার কারণে আজ আমরা কৃষক বিপর্যয়। ভর্তুকির মাধ্যমে আমরা যেভাবে ন্যায্য হিসেবে যে বীজটা পাইতাম সে মূল্যে আমাদেরকে বীজটা দেওয়ার ব্যবস্থা করা হোক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির 43 জন কর্মকর্তা কর্মচারী। অভিযোগ পেয়ে গত 18 জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই আলুগুলো ওনারা নিজেরা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে, তা কিন্তু আমরা সজাগ ছিলাম, এই কারণে ওরা পার করতে পারেনি। ওনারা দুর্নীতি চিন্তা করছে না, তাই আলু পচে যাবে কেন? সঠিকভাবে আমাদের শ্রমিক দিয়ে দিল হয়নি কিভাবে বীজ ছুঁয়ে দিল হয়নি, তাহলে জিনিসটা ভালো থাকবে। অন্য কোথাও ট্রান্সফার করার জন্য, কিছু করার জন্য বা আত্মসাৎ করার জন্য, এই ধরনের কিছু করার জন্য তারা এই আলুটাকে ধরে রাখছিল। গবেষণার বীজ আলুর একটি অংশ নষ্ট হওয়ার কথা স্বীকার করে দায়সারা জবাব দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। রাত্রে বৃষ্টি হয়, সব কিছু ডুবে যায় এবং বাইরে থেকে পানি ভিতরে প্রবেশ করে, যার ফলে হয়েছে কি আমরা যে আলু যখন উঠাবো বৃষ্টি হয়েছে 2 থেকে 3বার আর কি, যার ফলে হয়েছে কি আলুগুলো টোটালি ডুবে গেছে। তো আমরা তো অবশ্যই ডেফিনেটলি রিসার্চকে প্রায়োরিটি দেবো। আরেকটা যেটা ড্রব্যাক ছিল, আমার লেবার স্কারসিটি ছিল। আমাদের এখানে মাত্র যে 10 জন হলে নিয়মিত শ্রমিক,
আর আপনার 12 জন হলো অনিয়মিত শ্রমিক। তদন্ত কমিটির প্রধান জানালেন দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। 3 সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ করেছে এবং শেষের পথে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং এই অভিযোগের পর এর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত কমিটির বাকি 2 সদস্য হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার অতিরিক্ত উপপরিচালক এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেশের বাইরের খবর। ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শোকযাত্রায় অংশ নিতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। শোকানুষ্ঠানের পর মরদেহ নিয়ে যাওয়া হবে কারবালায়। মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এবং দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জেইদান। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, খামেনির ছেলে মুস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। বিমানবন্দরে পৌঁছানোর পর খামেনির মরদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য ছুটে যান অনেকে। তার শোকযাত্রায় অংশ নিতে ইরান, ইরাক সহ বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র নগরী নাজাফে জড়ো হন হাজার হাজার মানুষ। কারবালায় নিয়ে যাওয়ার আগে বুধবার সকালে নাজাফের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এই শোকযাত্রা। নাজাফ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খামেনির মরদেহ পবিত্র শহর নাজাফে পৌঁছানো আমাদের জন্য পরম গৌরব ও সম্মানের। এই পবিত্র শেষ বিদায়ের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এদিকে নাজাফে পৌঁছানোর পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরাকি প্রধানমন্ত্রী। এ সময় ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নাজাফে অবস্থিত হজরত ইমাম আলীর মাজার শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হওয়ায় সেখানে খামেনির মরদেহ নেয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর তেহরানে 2 দিন ব্যাপী রাষ্ট্রীয়ভাবে জানাজা ও শোকানুষ্ঠান হয়। সেই ধারাবাহিকতায় মরদেহ এখন ইরাকে নেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাশিয়া যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের নিয়োগ দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রুশ সেনাদের ফোনে আড়ি পেতে এ তথ্য জানার দাবি করেছে দেশটি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর জানায়, এক রুশ সেনাকে বলতে শোনা যায় তিনি বাংলাদেশ থেকে আসা 2 জন বিদেশি ভাড়াটে সেনাকে খুঁজে পেয়েছেন। ওই 2 জন খার্কিভের যুদ্ধক্ষেত্রে পথ হারিয়ে ফেলেছিলেন। আড়ি পেতে শোনা সেই কথোপকথন অনুযায়ী ওই রুশ সেনা বাংলাদেশি ভাড়াটে সেনাদের যোগাযোগের বিশেষ কোড কিংবা অবস্থান সম্পর্কে কিছুই জানতেন না। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। দুর্দান্ত কামব্যাকে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পা রাখলেও নেতিবাচক মন্তব্যে সয়লাব গণমাধ্যম। অনেকেরই দাবি রেফারিংয়ের সুবিধা নিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশেষ করে মিশরের একটি গোল বাতিল এবং ডি বক্সের মাঝে মোহাম্মদ সালার ফাউল উপেক্ষা করা নিয়ে চলছে সমালোচনা। আটলান্টা থেকে SM ইকবালের রিপোর্ট। অসম্ভবকে সম্ভব করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার ইজিপ্টের বিপক্ষে এই জয় নিয়ে যতটা না প্রশংসা হচ্ছে, তার চেয়ে বেশি সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন তোলা হয়েছে, আর্জেন্টিনা কি নিজ যোগ্যতায় কোয়ার্টার ফাইনালে পা রেখেছে, নাকি ফিফা অর্থাৎ রেফারি আর্জেন্টিনাকে সহায়তা করেছে। সোশ্যাল মিডিয়ায় মূলত যেই আলোচনাটা চলছে সেটা দুটো বিষয় নিয়ে। প্রথমটি হচ্ছে মোস্তফা জিকো তার গোল বাতিল, এবং দ্বিতীয়টি হচ্ছে কুতি রোমেরো মো সালাকে ফাউল করেছিলেন, রেফারি কেন মিশরকে ফাউল দিল না। এবার হচ্ছে আসলে ব্যাখ্যায় যায়। মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে মিশরকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন, কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় রেফারি VAR সিদ্ধান্তে যায় এবং সেই সিদ্ধান্তে গোলটি বাতিল হয়। এর পেছনে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটি হচ্ছে মিশর আর্জেন্টিনার দিকে বলটা নিয়ে আসে, তখন সেখানে স্পষ্ট দেখা যায় লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে মারুয়ান আইতা তার একটা ডুয়েল ক্ল্যাশ চলছিল, এবং সেই ক্ল্যাশের এক পর্যায়ে মারুয়ান
লিসান্দ্রো মার্তিনেজের পায়ের পাতায় বুট দিয়ে আঘাত করেন, তো সেটা রেফারিং এ একেবারে স্পষ্ট ভাষায় বলতে গেলে অবৈধ। পরবর্তীতে VAR চেক করে দেখেন যে এটা সত্যিকার অর্থেই ফাউল ছিল, যার কারণে মোস্তফা জিকোর যে গোলটি সেটি বাতিল করা হয়। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। আর্জেন্টিনার ডি বক্সে দেখা যায় কুতি রোমেরো মো সালাহকে ফাউল করেন। এখন প্রশ্ন হচ্ছে, আগেরটা যদি ফাউল হয় তাহলে এটা কেন ফাউল না? এইখানেও ফিফার স্পষ্ট একটা ব্যাখ্যা রয়েছে, যে ব্যাখ্যাটি হচ্ছে কুতি রোমেরো বা মো সালাহ যখন একে অপরের সঙ্গে বল নিয়ে কারাকারি করছিলেন, তখন বলে যে ফার্স্ট টাচ সেটা কুতি রোমেরো মো সালাহর এগেইনস্টে দেন এবং ডুয়েল উইনে মো সালাহকে হারিয়ে কুতি রোমেরো কিন্তু বলটি নিয়ে নেন। বল যখন লুজ করে ফেলেন মো সালাহ, পরবর্তীতে অসাবধানতাবশত মো সালাহর পায়ে গিয়ে লাগে কুতি রোমেরোর পা, যেটি আসলে ফিফার যে আইন সেটা স্পষ্টত অবৈধ না। সুতরাং যে দুটো ঘটনাকে সামনে আনা হচ্ছে এটি আদতে ঠিক না, এবং স্ক্যালোনির ট্যাকটিক্সে যে ঘাটতিগুলো লক্ষ্য করা গেছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রাটা আর খুব একটা লম্বা হবে না। আটলান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। পিছিয়ে পড়া ম্যাচে এনজো ফার্নান্দেসের গোলে জিতেছে আর্জেন্টিনা, আর তাই বিশ্বকাপে মিশরের বিপক্ষে এই ম্যাচটা বিশেষ কিছু তার স্ত্রী ভ্যালেন্তিনা কারবান্তেসের কাছে। ম্যাচে চাপ তৈরি হলেও তার বিশ্বাস ছিল আর্জেন্টিনা কামব্যাক করবে। বিশ্বকাপে মেসিদের অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভ্যালেন্তিনা। আটলান্টা থেকে SM ইকবালের আরও একটি রিপোর্ট। এমন কামব্যাক কবে করেছে আর্জেন্টিনা? তার সহসায় মনে পড়ার কথা না দেশটির বার ফুটবল ভক্তদেরও, হয়তো কখনোই না। একেবারে নিভে যাওয়া বাতিটাই যেন জ্বালিয়েছেন রোমেরো, মেসি, এনজো ফার্নান্দেসরা। আর্জেন্টিনার অবিশ্বাস্য এই কামব্যাক মাঠে বসে উপভোগ করেছেন উইনিং স্কোরার এনজো ফার্নান্দেসের স্ত্রী ভ্যালেন্তিনা কারবান্তেস। বিশ্বকাপের শুরু থেকে প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা গেছে তার সরব উপস্থিতি। তবে এদিনের জয়টা তার কাছে বাড়তি আনন্দের, কেননা জয়সূচক গোলটা যে এসেছে এনজোর মাধ্যমে। এটা সত্যিই অসাধারণ। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম। এনজো দারুণ গোল করেছে, যেটা আমার বিশ্বাসই হচ্ছিল না। সত্যি বলতে আমি আজ ভীষণ ভীষণ আনন্দিত। মিশর ম্যাচ মারাত্মক স্নায়ু পরীক্ষা যেমন নিয়েছে আর্জেন্টিনার, একই সঙ্গে এই ম্যাচ দেখতে আসা তার পরিবারের সদস্যদেরও। তবে এই বিষয়টি নিয়ে বিচলিত নন ভ্যালেন্তিনা। তার মতে এটা পার্ট অফ গেম, পরের ম্যাচে হবে না তার পুনরাবৃত্তি। এটা ঠিক, ইজিপ্ট আমাদের ভুগিয়েছে, তবে আমার বিশ্বাস ছিল আর্জেন্টিনা ফিরে আসবে এবং তাই হয়েছে। এটা খেলার অংশ, কিন্তু এটা ঠিক গেল দুটো ম্যাচ আমাদের জন্য বেশ কঠিন ছিল। বাংলাদেশ যে দ্বিতীয় আর্জেন্টিনা সেটা এখন ভালো করেই জানা দেশটির প্রায় সব নাগরিকের। গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিষয়টি জানেন এনজোর স্ত্রীও। বিশ্বকাপে মেসিদের অকুণ্ঠ সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের শেষ নেই। তারা যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে এটা সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তাদের ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এই ভালোবাসার সামনের দিনেও অব্যাহত থাকবে। শুধু এনজোর স্ত্রী নন, এদিন আটলান্টায় মেসিদের সাপোর্ট করতে উপস্থিত ছিলেন কুতি রোমেরো, রদ্রিগো ডে পল সহ আরো অনেক ফুটবলারের পরিবারের সদস্যরা। মাঠে পারফর্ম করেন ফুটবলাররা, সেই উত্তেজনা ছুঁয়ে যায় গ্যালারিতে বসে থাকা তাদের পরিবারের সদস্যদেরও। ইজিপ্ট ম্যাচে ঠিক তাই হয়েছে। তবে শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজের গোলে উতরে গেছে আর্জেন্টিনা, যা গ্যালারিতে বসে বেশ উপভোগ করেছেন তার স্ত্রী ভ্যালেন্তিনা। তার প্রত্যাশা এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে পরের ম্যাচগুলোতেও তিনি হয়ে উঠবেন আর্জেন্টিনার জয়ের কাণ্ডারি। আটলান্টা স্টেডিয়াম থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা, চ্যাম্পিয়নদের কাঁপিয়ে বিদায় মিশরের। গোল্ডেন বুট রেসে এগিয়ে মেসি, টাই ব্রেকারে কলম্বিয়াকে হারালো সুইজারল্যান্ড। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, পাহাড় ধসে মৃত্যু, কক্সবাজারে ঝুঁকি নিয়ে বসবাস, বান্দরবানে আটকা বহু পর্যটক, চট্টগ্রাম বোর্ডে HSC পরীক্ষা স্থগিত।
এবং ঢাকা মেডিকেলের মর্গ চালায় সিন্ডিকেট, ময়না তদন্তে প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নেয় টাকা, অসহায় ভুক্তভোগী স্বজন কিছুই জানে না দাবি কর্তৃপক্ষের। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত রাজা সোহা। মনির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।